তোমরা জানো আমরা কন্টিনিউটি বা সন্ততা চ্যাপ্টারটি কন্টিনিউ করছি এখানে। তার মধ্যে অলরেডি একটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে ইউটিউবে, সেটা অবশ্যই তোমরা না দেখে থাকলে আজই দেখে নাও, কারণ সেটা দেখার পর এই ক্লাসটা দেখলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি তোমরা কনসেপ্টগুলোকে সহজে ধরতে পারবে। কারণ আগের ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে থিওরিটিক্যালি কনসেপচুয়ালি প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফর্মুলা কখন কিভাবে কি করতে হবে সমস্তটা আমরা বলেছি, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছি একটা একটা রাস্তা দিয়ে। এবং সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা কন্টিনিউটি ডেফিনেশনে এসেছি, কন্টিনিউটি যদি না হয় কখন হবে না সেই কথাটা আমরা বলেছি, অর্থাৎ ডিসকন্টিনিউটি কখন হবে। এবং সেই ডিসকন্টিনিউটি হলে সেটা কিরকম টাইপের ডিসকন্টিনিউটি হবে, সেটা রিমুভেবল ডিসকন্টিনিউটি হবে না জাম্প ডিসকন্টিনিউটি হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে সেখানে বর্ণনা করেছি এবং নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। এবং সেই রিলেটেড অনেক অনেক প্রবলেম আমরা সলভ করেছি। তাই অবশ্যই সেই ভিডিওটা না দেখে থাকলে কিন্তু আজকের ক্লাসটা করতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তাই আগের দিনের ক্লাসটা অবশ্যই তোমরা করো, অবশ্যই তোমরা দেখে নাও না দেখে থাকলে। যাদের বুঝতে অসুবিধা আছে তারা আরো একবার দেখো, তারপর এই ক্লাসটা করো। কারণ আজকের ক্লাসে আমি নতুন করে কোনো থিওরিটিক্যালি কিছু বলবো না, এখানে শুধুমাত্র আজকে কিছু প্রবলেম সলভ হবে। আবার থিওরি আমি যা বলা সেটা ডিসকন্টিনিউটি রিলেটেড কিছু থিওরি বলবো, সেটা নেক্সট ক্লাসে। ঠিক আছে, এখন যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউটি রিলেটেড প্রবলেমগুলোই আমি সলভ করব, যেগুলো আগের দিন যত অব্দি করেছি তারপর থেকে যে প্রবলেমগুলো আমাদের বইতে রয়েছে সেগুলোই করব। ঠিক আছে, তাই থিওরিটিক্যালি কিছু বলার নেই আজকে। সেই কারণে তোমরা থিওরিটিক্যালি জিনিসগুলোকে জানতে গেলে, কনসেপচুয়ালি বুঝতে গেলে কম্প্যাক্ট ওয়েতে আগের দিনের ক্লাসটা কিন্তু দেখতে হবে। কারণ আগের দিনের ক্লাসে আমরা যেভাবে যতটা নিখুঁতভাবে যতটা কম্প্যাক্ট ওয়েতে এবং কনসেপচুয়ালি ক্লাসটা করিয়েছি, ততটা নিখুঁত কনসেপ্ট কিন্তু তোমরা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লেকচারে পাবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মন দিয়ে ক্লাসটা আগেরটা দেখে নিতে হবে, দেন এই ক্লাসটা করলে তোমরা পরপর বুঝতে পারবে যে না কি করা হচ্ছে, কেন করা হচ্ছে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচার। আজকের ক্লাসে কিন্তু আমরা শুরু করব কি, ডাইরেক্ট প্রবলেম দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কখন একটা ফাংশন কোন একটা বিন্দুতে কন্টিনিউয়াস হবে। আমি ধরলাম এরকম টাইপের একটা ফাংশন রয়েছে। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম, আগের দিন আমরা অনেক কিছুই করেছি, কিন্তু তার মধ্যে জাস্ট আজকে যেটুকুনি লাগবে সেটা আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি, কোন ফর্মুলাটা আমাদের লাগবে। আজকে যেহেতু মূলত কন্টিনিউটি রিলেটেড ক্লাস আমরা করব, ফলে কন্টিনিউটির জন্য যে কনসেপ্টটুকু দরকার সেটা আরেকবার আমি বলে দিচ্ছি, কারণ সেটা ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই আমাদের দেখলাম যে প্রথমে ধরছি যে একটা ফাংশন রয়েছে, একটা ফাংশন ধরলাম এরকম ভাবে ডিফাইন করা আছে। ঠিক আছে, কোনো একটা পয়েন্টে এরকম ভাবে সেখানে কন্টিনিউয়াস হবে কি না হবে সেটা বিচার করার জন্য আমাদের ফাংশনটাকে ডিফাইন করেছে। ঠিক আছে, সেই ফাংশনটা আমি ধরলাম এরকম একটা পয়েন্টে, সামথিং এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য একটা ক্রাইটেরিয়া আমরা আগের দিন করিয়েছি। সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু। অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট মানে যখন ফাংশনটার এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের ডান দিক থেকে, অর্থাৎ এদিকটা আমাদের কাছে এক্স গ্রেটার দেন এ, অর্থাৎ ডান দিক, আর এদিকটা হচ্ছে আমাদের কাছে এক্স লেস ইকুয়াল টু এ, অর্থাৎ বাঁ দিক। তো যখন ডান দিক থেকে এই পয়েন্টের দিকে আসবে তখন ফাংশনটা, এই যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা, সেটা এই ফাংশনের কার্ভটা বরাবর আমাদের এই পয়েন্টের দিকে আসবে। অর্থাৎ সেই সময় যখন ডান দিক থেকে এক্স ইকুয়ালস টু এর বড় ভ্যালু থেকে এক্সটা এর দিকে টেন্ড করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্স টেন্ডস টু এ প্লাস। এবং সেই সময় যে লিমিটটা আমাদের বেরোবে এফ এক্স এর, সেটাকেই আমরা বলবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। অপরদিকে যখন এক্সটা তার ছোট ভ্যালু থেকে, এ পয়েন্টের ছোট ভ্যালু থেকে, অর্থাৎ এর থেকে ছোট ভ্যালু নিতে নিতে এর দিকে আসবে, অর্থাৎ ক্রমশ বাদিক থেকে এর দিকে আসবে, বাদিক থেকে যখন এর দিকে আসবে তখন আমরা সেটাকে চিহ্ন করবো হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস। এবং তখন এফ এক্স এর যে লিমিটটা আমাদের বেরোবে সেটাকেই আমরা বলবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ওকে, এখন এই পয়েন্টে যদি ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হয় তাহলে কি হতে হয়েছিল, সেখানে সেখানে এই রাইট হ্যান্ড লিমিটটাকে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান হতে হয়েছে, এবং সেই সাথে এফ অফ
এটাকেও সমান হতে হবে তাদের সঙ্গে। এফ অফ এ কোনটা? এই যে বিন্দুটা রয়েছে সেটাই হচ্ছে এফ অফ এর মান। ঠিক আছে? তো সেই এফ অফ এর সঙ্গে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটকে নিজেদের সমান হতে হবে এবং এফ অফ এর সঙ্গে সমান হতে হবে। আর এই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট যখন নিজেরা সমান হচ্ছে তখন সেটাকে বলা হয় লিমিট। সেখানে এক্স টেন্স টু এ প্লাসও লেখা হয় না, এক্স টেন্স টু এ মাইনাসও লেখা হয় না, ডাইরেক্ট এক্স টেন্স টু এ। তার মানে এই অপেক্ষকটি জাস্ট যেটুকুনি লাগবে সেটা বলে দিচ্ছে এবার লাস্ট লাইন। এই অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, এই বিন্দুটা কিন্তু অবশ্যই তার ডোমেনের মধ্যে বা সংজ্ঞার অঞ্চলের মধ্যে রয়েছে ফাংশনের বিন্দুতে সন্তত হলে বা কন্টিনিউয়াস হলে বা অবিচ্ছিন্ন হলে বা ধারাবাহিক হলে কি হতে হবে? রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ অফ এ হতে হবে। এখন রাইট হ্যান্ড লিমিট মানে কি? সেরকম নোটেশনে কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স। রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের অনেক রকম লিমিট আমরা অনেক রকম নোটেশন আমরা দেখিয়েছি, সেই নোটেশন গুলো প্রথম ভিডিওতে রয়েছে। লিমিট এক্স টেন্স টু ইকুয়ালস টু এফ অফ এ হতে হবে। আর এখন যখন এই দুটো লিমিটই এক্সিস্ট করে, সমান হয়, সসীমভাবে এক্সিস্ট করে এবং তারা সমান হয়, তখন সেটাকে আমরা বলে থাকি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। অর্থাৎ জাস্ট সিঙ্গেল লিমিট দিয়ে লিখি, অর্থাৎ এই লিমিটের এক্সিস্টেন্স তখন থাকে, সেটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়। এবং সেই লিমিটটাই যখন এফ অফ এর সঙ্গে সমান হয়ে যাবে, এই পয়েন্টে এফ এর ভ্যালুর সঙ্গে সমান হবে, অর্থাৎ এই যে ভ্যালুটাকে আমরা বলি সেটাকে হচ্ছে লিমিটিং ভ্যালু বলি। আর এটাকে বলি হচ্ছে ফাংশনাল ভ্যালু। একটা হচ্ছে লিমিটিং ভ্যালু, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এই দুটো জিনিস যখন সমান হবে তখনই আমরা বলতে পারবো ফাংশনটা কি? কন্টিনিউয়াস। ফাংশনটা থ্রু আউট দি ডোমেন কন্টিনিউয়াস। বোঝা গেছে? তাহলে একটুখানি কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা আজকে অঙ্কগুলো সলভ করব, যেখানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু সমান হলে ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হবে, সেটুকুনি জানা থাকলে আমাদের অঙ্কের কাজগুলো আজকের মতো হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা নতুন ধরনের কনসেপ্ট শিখবো, নতুন ধরনের কনসেপ্ট আমরা বলবো, সেটা ডিসকন্টিনিউটি রিলেটেড কনসেপ্ট হবে। সেখানে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট গুলো আমরা বের করব। তারপর তাছাড়াও ডিসকন্টিনিউটির বিভিন্ন টাইপ রয়েছে আরো, সেগুলো সম্পর্কে জানবো। সেটা হতে পারে রিমুভেবল ডিসকন্টিনিউটি বা জাম্প ডিসকন্টিনিউটি, শুধুমাত্র তাই নয়, আরো টাইপ হয়, সেটাকে বলা হয় অসীম অসন্ততা বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, কিংবা একটা হয় অসিলেটরি ডিসকন্টিনিউটি। এই চার ধরনের মেন যে টাইপের ডিসকন্টিনিউটি সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? কিন্তু আজকের ক্লাসে আমরা কন্টিনিউটি রিলেটেড বাকি যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করে নিই আগে। তাহলে চলো একদম কোয়েশ্চেন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, তো আজকের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি, সেটা দেখতে পাচ্ছি সিবিএসই বোর্ড 2002-তে আসা কোয়েশ্চেন। তো যখনই আসুক সেসব নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে অঙ্কটাকে কিভাবে সলভ করতে হবে। তো এখানে বলেছে এফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ওয়ান। কখন কে এক্স প্লাস ফাইভ দিয়েছে? যখন এক্সটা দুইয়ের থেকে ছোট অথবা সমান। আর দুইয়ের সঙ্গে দুইয়ের থেকে বড় হলে কি দিয়েছে? এক্স মাইনাস ওয়ান। আমি কি বার করতে বললাম? আমরা বার করতে বললাম রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি করে বার করতে হয়? যখন এক্স টেন্স টু টু প্লাস, এই যে টু প্লাস, এই প্লাসটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে এক্স এর ডান, এক্স ইকুয়ালস টু টু এর ডান দিক। ডান দিক মানে আর সহজভাবে বলতে এক্সটা যখন দুইয়ের থেকে বড়, অর্থাৎ এক্সটা যখন দুইয়ের থেকে বড় ভ্যালু থেকে আস্তে আস্তে দুইয়ের দিকে এগোচ্ছে, তখন যে লিমিট সেটাকে বলছি রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ এক্স ইকুয়ালস টু টু বিন্দুর রাইট সাইড থেকে বা ডান দিক থেকে বড় ভ্যালুর থেকে আস্তে আস্তে টু এর দিকে অগ্রসর হচ্ছে, টু এর দিকে টেন্ড করছে, তখন সেটাকে বলছি আমরা এক্স টেন্স টু টু প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট বলছি। এবং সেই সময় কার ভ্যালু বার করবো? এফ এক্স এর ভ্যালু বার করবো।
তাহলে যখন গ্রেটার দেন টু তখন তাহলে এফ এক্স এর মানটা কত দিয়েছে কোয়েশ্চেনে, এক্স মাইনাস ওয়ান দিয়েছে। তাহলে সেটাকে বসাতে হবে। এফ এক্স এ তো দুটো মান দেওয়া আছে, একটা এরকম একটা এরকম। উপরটা হচ্ছে যখন এক্সটা দুই এর থেকে ছোট তখন, আর পরেরটা হচ্ছে এক্সটা যখন দুই এর থেকে বড় তখন। তা আমরা এখানে কোনটা নিচ্ছি, এক্স গ্রেটার দেন টুটা। কারণ রাইট হ্যান্ড বার করছি, এরকম ভাবে মনে রাখবো, রাইট মানে বড়, লেফট মানে ছোট। তাহলে এইবার এই টুটাকে আমি এক্স এর জায়গায় বসিয়ে দিই। এই টুটাকে এক্স এর জায়গায় বসালে কি দাঁড়াচ্ছে, তার মানে ওয়ান আসছে। আর লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এবার বের করবো, লেফট হ্যান্ড লিমিট কি করে বের করবো, লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স which is equals to limit x tends to 2 minus, আচ্ছা x মাইনাস ওয়ান মানে কত, মানে এবার এফ এক্স এর কোন ভ্যালুটা নেবো, টু মাইনাস মানে আমরা বুঝতে পারছি এক্স ইকুয়ালস টু টু এর বাদিক। বাদিক মানে এক্সটা যখন টু এর থেকে ছোট তখন। তাহলে এক্সটা যখন দুই এর থেকে ছোট, তার মানে কোন জায়গাটা এটা, উপরের ভ্যালুটা। এক্সটা যখন দুই এর থেকে ছোট, তার মানে এই ভ্যালুটা। তো সেই ভ্যালুতে কত দেওয়া আছে, কে এক্স প্লাস ফাইভ। কত দিয়ে রেখেছে, কে এক্স প্লাস ফাইভ। তো সেই ভ্যালুটা বসিয়ে দেবো। বসালে কত হচ্ছে, এবার টুটা এখানে বসাতে হবে এক্স এর জায়গায়। এখানে যে মানুষের ভুলটা করে সেই ভুলটা আমি বারবারই বলি, আগের দিনের ক্লাসেও বলেছি, আজকেও বলছি, যে টু মাইনাস মানে কিন্তু মাইনাস টু নয়। তাহলে আমাকে মাইনাসটা নিশ্চয়ই পরে লিখতো না, আগেই লিখতো। যদি মাইনাস টুই আমাকে বোঝাতে হতো, টু মাইনাসটাই পরের মাইনাসটা কি ইন্ডিকেট করছে, লেফট হ্যান্ড লিমিটকে ইন্ডিকেট করছে, এক্স এর বাঁ দিকটাকে ইন্ডিকেট করছে, এক্সটা যখন দুইয়ের থেকে ছোট সেটাকে ইন্ডিকেট করছে। তার মানে এই নয় যে এক্সটা মাইনাস টু, টু মাইনাস লেখা থাকতেই পারে, কিন্তু তার মানে যখন ভ্যালুটা বসাবো লিমিটের সময়, তখন কিন্তু মাইনাস টু যে বসাবে সে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, অঙ্কের টাইমটা নষ্ট হবে। তারপর তোরা মাইনাস টু বসাবি, কম্পিটিটিভ এক্সামও তোকে একটা মাইনাস দিয়ে দেবে তার জন্য সুন্দর করে। তো সেটা যাতে না হয়, তার জন্য কিন্তু আমাদের কনসিয়াসলি কাজটা করতে হবে, এবং বারবার আমি একই কথা বলি এবং প্রত্যেকটা অঙ্কেই আমি বলবো, যাতে করে তোদের এই ভুলটা মাথায় একদম স্ট্রাইক করে যে না, এটা হয় না। টু মাইনাস মানে টুই বসাতে হবে, মাইনাস টু নয়। হুম। ঠিক আছে, তো কত বসাতে বলছি, টু বসবে। ঠিক আছে, নট মাইনাস টু। মাইনাস টু যদি লিখতে হতো তাহলে আমাকে লিখতো মাইনাস টু মাইনাস, যদি এক্সটেন্স টু মাইনাস টু বোঝাতে হতো তাহলে লিখতো এরকম ভাবে। পরে মাইনাস নিশ্চয়ই কখনো দিই না আমরা, মাইনাস কোনো কিছু বোঝাতে, মাইনাস ফাইভ বোঝাতে আমরা নিশ্চয়ই ফাইভ মাইনাস লিখবো না, লিখবো মাইনাস ফাইভ। যাই হোক, তো এখানে কি হবে, কে ইন্টু, তাহলে কত বসাচ্ছি, এক্স এর জায়গায় টু প্লাস ফাইভ, মোট কথা টু কে প্লাস ফাইভ। এবার বলছে যদি দুই বিন্দুতে সন্তত হয় তাহলে কে এর মানটা কত হবে। তো এখন এফ যদি দুই এক্স ইকুয়ালস টু টু বিন্দুতে সন্তত হয়, তবে এক্স ইকুয়ালস টু বিন্দুতে সন্তত হলে কি ঘটবে, এফ এক্স বা লিমিট, লিমিটের দরকার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে একবারে করছি, রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু টু আসবে। তাই তো, এটাই তো ফর্মুলা। তাহলে সেখানে ভ্যালুগুলো বসিয়ে দে। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে আমাদের কাছে ওয়ান, আর লেফট হ্যান্ড লিমিট কত, টু কে প্লাস ফাইভ। আমাদের কে এর মানটা মোট কথা চাইছে, তাহলে এফ অফ টু এর অত লেখার দরকার নেই, এখান থেকে কে পেয়ে যাবি। তাহলে টু কে প্লাস ফাইভ যদি ওয়ান হয়, তাহলে টু কে সমান কত, ওয়ান মাইনাস ফাইভ। নিজেদের মতো করে ক্যালকুলেশন করে কে টা বার কর, এটা পারবি অবশ্যই করতে। মাইনাস ফোর। তাহলে কে এর যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে মাইনাস টু বেরোচ্ছে, কত মান বেরোচ্ছে, মাইনাস টু। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। কে এর মানটা আমরা মাইনাস টু হলে ফাংশনটা কিন্তু
কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস হবে। ওকে, তার মানে কে এর ভ্যালু যদি -2 না হয়, তার মানে কিন্তু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিট সমান হবে না। সেক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড সমান হবে না যদি কে এটা -2 না হয়। ঠিক আছে, এটা আমি একটা রিমার্ক করে রাখছি এখানে, যেটা আগের দিন আমি বলেছিলাম। তাহলে কে যদি যদি কে ইকুয়ালস টু -2 না হয়, তবে আর এইচ এল আর এল এইচ এল সমান হতে পারবে না, কারণ সমান হওয়ার জন্য -2 হতে হবে। তাহলে এটা যদি -2 না হয়, তাহলে আর এইচ এল এল এইচ এল সমান হবে না। আর এটা যদি সমান না হয়, তাহলে সেখানে কি রয়েছে, সেখানে কিন্তু ফাংশনটা সন্তত হবে না। তাহলে ইফ এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হবে না, মানে কি হবে, তাহলে ডিসকন্টিনিউয়াস হবে। এবং সেখানে কিরকম ধরনের ডিসকন্টিনিউটি থাকবে, কিরকম ধরনের ডিসকন্টিনিউটি থাকবে, যখন আর এইচ এল এল এইচ এল সমান নয়, তখন জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। ইফ ইট এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। বোঝা গেছে? যখন আর এইচ এল এল এইচ এর সমান হয় না, তখন সেখানে কিরকম ডিসকন্টিনিউটি থাকবে, তখন জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। আর যদি আর এইচ এল এল এইচ এর সমান হতো কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়, তখন সেখানে থাকে হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। কারণ সেখানে শুধুমাত্র আর এইচ এল এল এইচ এর সমান, অর্থাৎ লিমিটটা, মেন যে কাজটা সেটাই হয়ে গেছে, লিমিটটা এক্সিস্ট করে গেছে, বিকজ আর এইচ এল এল এইচ এর সমান। কিন্তু ফাংশনাল ভ্যালুটা সমান হচ্ছে না। আমি যদি ফাংশনাল ভ্যালুটাকে সমান করে দিতে পারি, করে দিই, তাহলে কিন্তু ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে যাবে, সেখানে কন্টিনিউটি চলে আসবে। তাই সেই সমস্ত কেসকে যেখানে আরএইচএল এলএইচএল সমান, অর্থাৎ লিমিট এক্সিস্ট করছে, কিন্তু ফাংশনাল যে ভ্যালুটা তার সঙ্গে সমান হচ্ছে না, তখন সেটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি বা অপসারণযোগ্য অসন্ততা। কারণ অসন্ততাকে সেখানে আমরা অপসারণ করতে পারি বাই ইকুয়েটিং the value of f of 2 with the RHL or LHL, whatever. কারণ RHL আর LHL দুটোই কিন্তু সমান সেক্ষেত্রে। বোঝা গেছে? কিন্তু এখানে যেখানে RHL LHL সমান হচ্ছে না, সেখানে কিন্তু আমরা ডিসকন্টিনিউটাকে রিমুভ করতে পারবো না। কারণ সেটাকে ডিসকন্টিনিউটি রিমুভ করতে গেলে RHL LHL সমান করতে হবে। আর রাইট সাইড লেফট সাইড সমান করতে গেলে ফাংশনটাকেই চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ যে ফাংশনটার জন্য আমরা কন্টিনিউটি বিচার করছি, সেই ফাংশনটাকেই চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আর কি থাকলো? সেটাকে তো মোটেও অপসারণ করা বলে না, তাই তো? সেখানে তো আমরা ডিসকন্টিনিউটি রিমুভ করতে পারলাম না, ফাংশনটাকেই রিমুভ করে দিচ্ছি, যে ফাংশনের জন্য কাজ করছিলাম। ঠিক আছে, ধর তোকে একটা কঠিন অঙ্ক দিয়েছে, তুই কঠিন অঙ্কটা পারছিস না, তারপরে তুই একটা সোজা অঙ্ক দিয়ে করে দিলি, তুই তো অঙ্কটাকে রিমুভ করে দিলি, তাহলে তুই অঙ্কটা হলো কি করে বললি? সোজা অঙ্কটা তুই যদি পারিসও, তাহলে তুই ওটাকে প্রথম যে অরিজিনাল প্রবলেমটা সেটা পারা বলা হলো, সেটা কি পারলি তুই? তুই তো অঙ্কটাকে রিমুভ করে অন্য একটা সোজা অঙ্ক করে দিয়েছিস, তো সেটা করা যাবে না। তাই এই জন্য সেই ক্ষেত্রে আমাকে বলছি জাম্প ডিসকন্টিনিউটি, সেই ডিসকন্টিনিউটি কিন্তু রিমুভ করা যাবে না। বোঝা গেছে? ব্যাস, চলে আসবে এবার নেক্সট প্রবলেমে। এই যে নিপুণভাবে যে কনসেপ্টগুলো আমরা দিচ্ছি, যে একদম ইনডেপথ জিনিসগুলোকে শিখছি, জানছি, বুঝছি, এই জিনিসগুলো কিন্তু একদমই সব জায়গায় তোমরা পাবে না। এবং তার চেয়েও যেটা বড় কথা, এই কনসেপ্টগুলো যদি মাথায় না থাকে, মাথায় না খেলে, তাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ পরীক্ষা হোক বা বোর্ডের কোনো ভালো কোয়েশ্চেন হোক, বোর্ডের পরীক্ষারে, সেগুলো কিন্তু আমরা অ্যাটেম্প করতে পারবো না। আমাদের কিন্তু ওই আর.এইচ.এল এর সমান করার ক্ষেত্রেই মানে থেকে যেতে হবে। সেটা কিন্তু যদি না দেয় সেইভাবে, যদি একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়, আমরা কিন্তু আর অ্যাটেম্প করার জন্য নিজেদের সক্ষম করতে পারবো না। যদি কনসেপচুয়ালি এতটা স্ট্রংলি আমরা না করি, না শিখি, না জানি। এবং সেটা কিন্তু জানানো কিন্তু একটা টিচারেরই কর্তব্য। তো সেই রকম জায়গাতেই তোমাদের ক্লাসগুলো করতে হবে, সেরকম জায়গাতেই তোমাদের জিনিসগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, আমি না হয় অঙ্কটা এখানে করাচ্ছি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা সেই জায়গাটাকেই ফলো করবে, যারা এতটা নিখুঁতভাবে নিপুণভাবে প্রত্যেকটা কম্প্যাক্ট ওয়েতে লেখাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে, সেই জায়গাতেই। নাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের অন্য জায়গায় বড় বড় কথা বলার, বাতিলা দেওয়ার টিচারদের কিন্তু অভাব নেই, সেটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই।
তো সেরকম জায়গায় ক্লাস করবে, তাতে তোমাদের কিন্তু সেই যে বাতেলা, সেই যে বড় বড় কথা আলটিমেটলি কিন্তু পরীক্ষার সময় কোনো কাজে দেবে না। তখন মনে হবে যে সারা বছর আমি তাহলে এই শুনে শুনে গেলাম। ওই শুনে কিন্তু তোমাদের কোনো কাজে নেই। তাদের হয়তো লাভ হতে পারে যারা পড়াচ্ছে, কিন্তু তোমাদের, যাদের জন্য পড়ানো, তাদের কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। সেটা এত বছর পরই আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে? তাই অবশ্যই এমন জায়গাতে অঙ্কের জন্য আমার চ্যানেল চোখ বন্ধ করে ফলো করলে আর কোনো কিছু লাগবে না, সেটুকুনি আমি নির্দ্বিধায় বলতে পারছি। কারণ সেইভাবেই তোমাদের শেখাবো, কিন্তু বাকি সাবজেক্টের গুলোর জন্য কিন্তু তোমরা সেরকম জায়গাতেই ফলো করবে যেগুলো এতটাই সুন্দরভাবে কঠিন জিনিসগুলোকেও প্রত্যেকটা সাবলীল ভাবে কনসেপচুয়ালি তোমাদের শেখাবে, বোঝাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। কোনো বড় বড় কথা বলা জায়গায় শিখলে তোমাদের কিচ্ছু লাভ হবে না। এবং পরীক্ষার সময় তোমরা কোয়েশ্চেন গুলো অ্যাটেম্প করে আসতে পারবে না, আন্দাজে মেরে আসা ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক আছে? এবং সারাটা বছর সেই ক্লাস করে কিন্তু তোমাদের টাইমটাই নষ্ট হবে। তো সেটা যাতে না হয়, সেটা বোঝার মতো তোমাদের অবশ্যই এবিলিটি চলে আসছে, বয়স হয়ে গেছে। তোমরা কোনটা কিভাবে কতটা ভালো, কতটা কনসেপচুয়ালি ক্লাসের কোয়ালিটি কতটা, সেটা তোমরা বুঝে ক্লাস করার মতো কিন্তু তোমাদের কোয়ালিটি নিজেদেরও আশা করি তৈরি হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, চলে আসি পরের কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, বলেছে এফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস ওয়ান। এফ এক্স ইকুয়ালস টু দিয়ে দিয়েছে কে এক্স প্লাস ওয়ান এবং কজ এক্স। কখন কে এক্স প্লাস ওয়ান দিয়েছে? না, যখন এক্সটা হচ্ছে লেস ইকুয়ালস টু পাই, আর যখন এক্স ইকুয়ালস টু বা মানে এক্স গ্রেটার দেন পাই, তখন হচ্ছে কজ এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে এফ এক্স সন্তত হলে কে এর মান কত হবে? তো আমাদের কি করতে হবে? এখানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আলাদা করে বার করতে হবে, বিকজ এখানে লেস দ্যান একরকম ভ্যালু দিয়েছে এবং এক্স গ্রেটার দ্যান পাইতে কিন্তু আরেক রকম ভ্যালু দিয়েছে। ফলে এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, করে সমান করতে হবে, তবে গিয়ে লিমিটটা এক্সিস্ট করবে। এবং সেই লিমিটটা এক্সিস্ট করার পর সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হলে তাহলে কন্টিনিউয়াস হবে। তাই তো? তো আমাদের এখানে যেহেতু দেখতে পাচ্ছি ফাংশনাল ভ্যালুটা পাইটা সেটা সমান দেওয়াই আছে প্রথমটার সাথে, ফলে আমাদের মোটামুটি শুধুমাত্র যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান দেখাতে পারি তাহলেই কাজ মিটে যাবে, তাই তো? তো যেটা আমরা আগের অঙ্কে করলাম। তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট বার করব। রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখানে পাই প্লাস করতে হবে, বিকজ পয়েন্টটা হচ্ছে এখানে পাই। এফ এক্স, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু পাই প্লাস, এফ এক্স এর কোন ভ্যালুটা নেব? পাই প্লাস মানে হচ্ছে পাই এর ডান দিক, পাই এর ডান দিক। আর পাই এর ডান দিক মানে যখন এক্সটা পাই এর থেকে বড়, এক্স গ্রেটার দেন পাই। তাহলে এক্স গ্রেটার দেন পাইতে ভ্যালু কত দেওয়া আছে? কজ এক্স দেওয়া আছে, তাহলে সেই কজ এক্সটা কিন্তু এফ এক্স এর জায়গাতে বসবে। ঠিক আছে? তার মানে এখানে কত বসবে? এখানে কজ এক্স বসবে। এবং কজ এক্স যদি বসে, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস কজ এক্স, তাহলে এই পাইটাকে আমরা এখন কোথায় বসাবো? এক্স এর জায়গায় বসাবো। তাই তো? এই এফ এক্স এর জায়গায় কজ এক্সটা বসেছে, এখন পাইটা বসবে কজ এক্স এর জায়গায়, এক্স এর জায়গাতে। তাহলে সেটা বসালে কত হচ্ছে? কস পাই। আর কস পাই এর ভ্যালু কত? -1। কস পাই এর ভ্যালু হচ্ছে -1। পাই এর যে কোনো অড মাল্টিপেলেই কস এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে? এটা আমি একবার একটু বলে দিই তোদের, এই ইনফরমেশনটা রাখা ভালো, অনেক সময় কাজে লাগে। সেটা হচ্ছে কস এন পাই, সেটা কত হবে? সেটা হতে পারে +1ও হতে পারে, -1ও হতে পারে। যদি এনটা ইভেন সংখ্যা হয়, ইভেন ইন্টিজার হয়, অর্থাৎ যুগ্ম হয়। ইভেন ইন্টিজার মানে কি? যুগ্ম পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2, -2, 4, -4, 6, -6, 0 হতে পারে। ঠিক আছে? তখন সেটার ভ্যালু হবে 1। এবং যখন এনটা হচ্ছে অড সংখ্যা, অড ইন্টিজার বা অযুগ্ম পূর্ণ সংখ্যা, তখন ভ্যালু হবে -1। ঠিক আছে? অর্থাৎ কালেকটিভলি সেটাকে যদি বলা হয়, সেটা এরকম ফর্মে লেখা হয়, cos n পাই হচ্ছে -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n। কারণ দেখ, এনটা যদি তুই ইভেন নাম্বার নিস তাহলে -1 টু দি পাওয়ার ইভেন, তার মানে সেটা +1 হবে।
-1 এর পরে যদি ইভেন সংখ্যা বসানো হয় তাহলে কি হবে, +1 হবে। আর যদি এনটা অড সংখ্যা নিস, যেমন 1, তারপর 3 কিংবা -1, -3 এই সমস্ত নিস, তাহলে -1 এর পাওয়ারে একটা অড সংখ্যা বসে কিন্তু -1 দেবে, অর্থাৎ এই যে উপরে ডেফিনেশনটা লিখেছি সেটাকেই স্যাটিসফাই করবে। ফর অল n বিলংস টু ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে ওভারঅল এই জিনিসটা ঘটে। সবসময় মনে রাখবো যে পাই এর সঙ্গে যদি অড মাল্টিপল হয় তাহলে সেটা থাকবে হচ্ছে -1, এবং পাই এর যদি মাল্টিপলটা ইভেন হয় তাহলে সেটার ভ্যালু দেবে হচ্ছে কজ এর সময় 1। আর সাইনের ক্ষেত্রে যদি হয়, পুরো ঘটনাটা যদি এখন সাইনের ক্ষেত্রে বলি, তাহলে সাইনটা কিন্তু পাই এর যে কোনো মাল্টিপলেই শূন্য দেবে। সাইনটা কিন্তু সাইন এন পাই যদি বলতাম, সেটা কিন্তু অলওয়েজ শূন্য হতো ফর এনি এন বিলংস টু ইন্টিজার, সেটা যুগ্ম হোক অযুগ্ম হোক যাই খুশি হোক। সাইনের ক্ষেত্রে যদি পাই এর কোনো মাল্টিপল থাকে, যেমন পাই, -পাই, 2 পাই, 3 পাই, 0 পাই, দ্যাট ইজ 0, প্রত্যেক ক্ষেত্রেই তার ভ্যালু হচ্ছে শূন্য। ওকে, তো cos পাই এর ভ্যালু হচ্ছে কত, -1, কারণ পাইকে আমরা লিখতে পারছি 1 × পাই আকারে। আর ওয়ানটা কিরকম সংখ্যা, অড না ইভেন? অবভিয়াসলি অড সংখ্যা। আর অড সংখ্যা বলেই cos পাই এর ভ্যালুটা হচ্ছে কত, -1। ঠিক আছে, তো এবার চলে আসবো যে প্রথম লিমিটটা কত দিচ্ছে, প্রথমটা। তাহলে আবার লিখবো হচ্ছে এলএইচএল। এলএইচএল মানে কত, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স। পাই মাইনাস মানে কি, পাই এর বাদিক। আমি প্রত্যেকটা অঙ্কে এটা লিখে লিখে দিচ্ছি, কারণ পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বোঝার জন্য লিখে দিচ্ছি, নাহলে এটা ভুলিয়ে ফেলিস তোরা অনেক সময়, যে কোন ভ্যালুটাকে নেব, cos x টাকে নেবো না উপরেরটাকে নেব। তো পায়ের বাদিক, আর পায়ের বাদিক মানে হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা যখন পায়ের থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন পাই। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স, তার ভ্যালু কত হবে, এফ এক্স এর তাহলে কোন ভ্যালুটা আমরা এখানে নেব, এখানে উপরের ভ্যালুটা নেবো যেটা পাই এর থেকে ছোট সেটা, অর্থাৎ কে এক্স প্লাস ওয়ানটাকে। এবার কি করবো, এই পাইটাকে আমি এক্স এর জায়গায় বসিয়ে দেবো। বারবার আমি একই কথা মনে করাই যে পাই মাইনাস মানে কিন্তু প্লাস পাই এর সময় ভুল হয় না, কিন্তু পাই মাইনাসের সময় কেউ যদি -পাই বসিয়ে দিস তাহলে কিন্তু ভুল হবে। পাই মাইনাস হোক আর পাই প্লাসই হোক, আমার পাই বসবে এখানে। ঠিক আছে, মাইনাসটা কিন্তু আগে নেই, পাই এর আগে নেই, -পাই নেই যে আমি -পাই বসাবো। পাইটা কিন্তু পায়ের পরে মাইনাস আছে, আর পায়ের পরে মাইনাস আছে মানে সেটা মোটেও আমাদের কাছে -পাইকে ইন্ডিকেট করছে না, সেটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা বোঝাতে চাইছে আমাদের যে পায়ের বাঁ দিক থেকে, পায়ের থেকে ছোট ভ্যালু নিয়ে আমরা আস্তে আস্তে ছোট দিক থেকে পায়ের দিকে আসছি। ঠিক আছে, তাই লেফট হ্যান্ড লিমিটকে ইন্ডিকেট করার জন্য মাইনাসটা ইউজ করা হচ্ছে পায়ের পরে। যদি -পাই বোঝাতে হতো তাহলে পায়ের আগে থাকতো, মানে আপনি যদি বলতো যে লেফট হ্যান্ড লিমিট অ্যাট -পাই, এরকম যদি লিখতেই হতো, এরকম -পাই যদি চাইতো, তাহলে সেটা হতো হচ্ছে লিমিট এক্স টেন্স টু -পাই মাইনাস, তবে কি আমি -পাই করাতে পারতাম। এই মাইনাসটার জন্য নয়, এই মাইনাসটার জন্য, প্রথমটার জন্য, আগের মাইনাসটার জন্য, তখন ব্যাপারটা এরকম হতো। কিন্তু এখানে কিন্তু সেই ঘটনা ঘটেনি, এখানে পাই আছে। ঠিক আছে, তাই আমি বারবারই মনে করিয়ে দিই, সবসময় পাই মাইনাস বা যে মাইনাসই হোক না কেন, লেফট হ্যান্ড লিমিটের সময় ডাইরেক্ট শুধুমাত্র ভ্যালুটা বসবে, কোনো পরের যে মাইনাসটা সহ -পাই বসিয়ে দিবি না, তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, খাটনিটাই জলে চলে যাবে, যে টাইমটা নষ্ট করলে সেই টাইমটাই যাবে জলে। এবং সেই সাথে কম্পিটিটিভের ক্ষেত্রে তো আবার নেগেটিভ মার্কিংও হয়ে যাবে। তো লিমিট কে এক্স প্লাস ওয়ান, তার মানে কি লিখবো, লিমিট কে এক্স প্লাস ওয়ানের জায়গায়, এক্স এর জায়গায় যদি পাই বসাই তাহলে কে পাই প্লাস ওয়ান। এখন যেহেতু এই অপেক্ষকটি পাই বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস, তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারবো, সেখান থেকে আমরা বলতে পারছি যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তার মানে লেফট হ্যান্ড লিমিটটা কত, লেফট হ্যান্ড লিমিট বেরিয়েছে আমাদের কাছে কে পাই প্লাস ওয়ান, আর রাইট হ্যান্ড কত বেরিয়েছে -1 দেখলি, তাহলে কে পাই এর ভ্যালুটা কত, মানে কে এর ভ্যালুটা কত, কে পাইটা তার মানে -2 হবে, ওয়ানটা ওদিকে গেলে -1 হয়ে যাচ্ছে, তাহলে পাই
টাকে যদি আমি ওদিকে নিয়ে নিই তাহলে 2/পাই মাইনাস 2/পাই হচ্ছে কে এর ভ্যালু। তাহলে কে এর মানটা কত হচ্ছে -2/পাই, এবং এটাই কিন্তু হবে এফ অফ পায়ের ভ্যালু তো হবেই। লিখে রাখি, কিন্তু কাজে লাগলো না ওইটা আর। প্রথম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থেকেই কে এর মানটা বেরিয়ে যাচ্ছে। তাহলে -2/পাই, -2/পাই, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অপশন, -2/পাই। বোঝা গেছে? তো এই ছিল টোটাল অঙ্কটা। চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। তো বলেছে কোনো অপেক্ষক এফএক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হয়েছে। এফএক্স ইকুয়ালস টু x+1, আর এখানে রয়েছে 3 - ax²। এখানেও বলছে যে এক্সটা যখন একের থেকে বড়, তখন এরকম, আর এক্সটা যখন একের থেকে ছোট অথবা সমান তখন x+1। তার মানে এখানেও আমাদের সন্তততার জন্য, ঠিক আছে, কি করতে হবে, এর কোন মানের জন্য সন্তত হবে, মানে 1 পয়েন্টে সন্তত হবে, সেটা বোঝার জন্য আমাদের কি করতে হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটকে সমান করতে হবে এই পয়েন্টে, মানে 1 পয়েন্টে। ঠিক আছে, তাহলে x=1 বিন্দুতে আর এই চেলটা কত হবে? ঠিক আছে, 1+1+ মানে বুঝতেই পারছি যখন এক্সটা একের থেকে বড়, অর্থাৎ এক্স যখন গ্রেটার দ্যান 1 সেটা। তাহলে এক্স যখন গ্রেটার দ্যান 1 তখন হচ্ছে x টেন্ডস টু 1+, তখন কোন ভ্যালুটা নেবো, x+1 নেবো না 3 - ax² নেবো? অবভিয়াসলি এখানে লিখে দিয়েছি x>1, x টেন্ডস টু 1+, মানে তাহলে x>1 এ যে ভ্যালুটা আছে অবভিয়াসলি সেটাই নেবো। সেটা কত আছে, 3 - ax²। তাহলে এবার ওয়ানটাকে নিয়ে কোথায় বসাবো, এক্স এর জায়গায় বসবে। এক্স এর জায়গায় বসালে কি আসবে, 3 - a × 1²। তার মানে 3 - হবে, কারণ 1² মানে কত, 1, আর 1 এর সঙ্গে এ কে গুণ করলে কত হবে, 8 থাকবে। তাহলে 3 - a হচ্ছে। আর যদি রাইট হ্যান্ড লিমিট বের করলাম এটা, তাহলে LHL টা কত হবে, লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট x টেন্ডস টু 1 - fx। তাহলে 1 - এর সময় কোনটা নেবো, x+1 কে নেবো। আবার কিন্তু কেউ আবার -1 বসিয়ে দিস না, এটা 1ই বসবে, কোনো রকম -1 নয়। তাহলে এক্স এর জায়গায় যদি তুই ওয়ানটাকে বসাস তাহলে কত হচ্ছে, 1+1, তার মানে 2 হচ্ছে। এখন যেহেতু ফাংশনটাকে সন্তত হতে হবে বা কন্টিনিউয়াস হতে হবে, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হতে গেলে x=1 পয়েন্টে কন্টিনিউয়াস হতেই হবে, সর্বদাই কন্টিনিউয়াস হতে হবে তার ডোমেনের মধ্যে। ঠিক আছে, থ্রু আউট দি ডোমেন, অর্থাৎ আর এই কন্টিনিউয়াস হতে হবে এখানে। কিন্তু সেটা কন্টিনিউয়াস হতে গেলে তো অবভিয়াসলি 1 পয়েন্টে কন্টিনিউয়াস হতেই হবে আমাকে। তো 1 পয়েন্টের কন্টিনিউটি দেখলেই আমরা বুঝতে পারবো যে এর মানটা কত হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে x=1 মানে, একের থেকে ছোট অংশে কিন্তু টা কন্টিনিউয়াস, কারণ x+1 রয়েছে, একটা পলিনোমিয়াল রয়েছে, একটা লিনিয়ার পলিনোমিয়াল রয়েছে, একটা লিনিয়ার এক্সপ্রেশন রয়েছে। তো সেটা অবভিয়াসলি আমাদের কাছে কিন্তু x<1 মানে স্পেসে কন্টিনিউয়াস। আর x>1 এও কিন্তু কন্টিনিউয়াস, কারণ একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল রয়েছে x² যুক্ত, তাই সেটাও কন্টিনিউয়াস। তার মানে যদি কন্টিনিউয়াস নাই হতে হয়, সেটা x=1 পয়েন্ট হয়তো হবে না, কিন্তু সেটাও বলছে কন্টিনিউয়াস হবে, কারণ টা থ্রু আউট দি ডোমেন সন্তত বা কন্টিনিউয়াস। তেমন x=1 বিন্দুতেও সন্ততই হতে হবে। তার জন্য রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটকে অবশ্যই সমান হতে হবে। তাহলে যেহেতু আর এই জেলটা কত, 3 - a, আর LHটা কত, 2। তাহলে সেখান থেকে এর মানটা বার কর। তাহলে -a সমান কত, মাইনাস মানে 2 - 3। তাহলে এর মানটা কত বেরোচ্ছে, 1 বেরোচ্ছে। অর্থাৎ এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে।
ঠিক আছে, আমি সেম টাইপের প্রবলেমগুলো কিন্তু পরপর না নিয়েছি এখানে, যাতে করে তাদের বুঝতে সুবিধা হয়। একই টাইপের অঙ্ক বারবার করে করলে তাদের কিন্তু একদম হ্যাবিচুয়েট হয়ে যাবে, একদম কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে যে না এই কাজটাই আমাকে করতে হবে এই ধরনের প্রবলেম এলে। একটা টাইপের অঙ্ক এক্ষুনি একটা করলাম, আবার তার পরের অঙ্কটা আবার ঠিক অন্য কোনো একটা টাইপের অঙ্ক। এইভাবে পুরো জিনিসটা কিন্তু ঘেটে যাবে, তাতে করে তোদের বুঝতেও প্রবলেম হবে। পরীক্ষার সময় কোন কনসেপ্ট অ্যাপ্লাই করে করবি সেটা ধরতে অসুবিধা হবে। প্রবলেমগুলোকে অচেনা মনে হবে সেক্ষেত্রে, এবং সেখানে কিন্তু নাম্বারটাও কমে যাবে। কম্পিটিটিভের ক্ষেত্রে র্যাঙ্কটাও পিছিয়ে যাবে, নেগেটিভ মার্কিংও হয়ে যাবে, তো অনেক কিছু ঘটতে পারে। তো আমি সেই সমস্ত যাতে না ঘটে তাই জন্য একদম কম্প্যাক্ট ভাবে সিস্টেমেটিক ওয়েতে যেটার পর যেটা থাকা দরকার, যে কনসেপ্টের আন্ডারে আমরা অঙ্ক করছি সেই কনসেপ্টের উপর কি কি অঙ্ক বইতে দেওয়া রয়েছে সেগুলো সব কালেকটিভলি পরপর করে নেব। দেন নতুন কনসেপ্ট শিখবো, নতুন কনসেপ্টের অঙ্ক করব। এবং এইভাবেই সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হয় কোনো ভালো জায়গাতে বা ভালোভাবে পড়াতে গেলে এইভাবেই পড়াতে হয়। আমরা যে হায়ার স্টাডিজে পড়ানো জিনিসগুলো করি বিএসসি তে বা এমএসসি তে যেভাবে পড়াই, তাতে করে কিন্তু আমাদের এরকম ভাবে সিস্টেমেটিক ওয়েতেই পরপর পড়াতে হয়, এবং সেই নিয়মটাই কিন্তু আমি তোদের ক্ষেত্রেও বজায় রাখবো, বজায় রাখছি, যাতে করে তোদেরও কিন্তু সেম ভাবে প্রত্যেকটা কনসেপ্ট তোরা ইন্ডিভিজুয়ালি ধরতে পারিস, বুঝতে পারিস, শিখতে পারিস, এবং সেই কনসেপ্টের উপর কোনো প্রবলেম এলে তোরা অনায়াস পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারিস এবং সঠিকভাবে অপশনটাকে মার্ক করে আসতে পারিস। ঠিক আছে, এবং নিয়মিত ক্লাস করে তোদের সেই কনফিডেন্স আপনা থেকেই গ্রো করবে। ঠিক আছে, তো যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। f4 এর মান ড্যাশ হলে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 16, fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হবে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি এক্স এর জায়গায় 4 বসালে, কিন্তু এক্স এর জায়গায় যদি আমি 4 বসিয়ে দিই তাহলে কিন্তু নিচটা আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে এই যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই এক্স নট ইকুয়ালস টু 4 এর জন্য দেওয়া আছে। কারণ এক্স এর জায়গায় 4 বসালেই 4 - 4 হয়ে নিচে 0 চলে আসছে, আর নিচে 0 চলে আসা মানে সেটা আনডিফাইন হয়ে যাওয়া, ফাংশনটাই সেখানে আনডিফাইন হয়ে যাচ্ছে। তো সেরকম যদি হয় তাতে করে আমাদের কন্টিনিউটি বিচার করতে পারবো না। তাই জন্য ফাংশনটা অবভিয়াসলি আমাদের যেটা দেওয়া আছে সেটা কিন্তু এক্স নট ইকুয়ালস টু 4 দেওয়া রয়েছে। এক্সটা কিন্তু আমাদের নট ইকুয়ালস টু 4 দেওয়া রয়েছে, এবং জিজ্ঞাসা করছে যে এক্স ইকুয়াল টু 4 এর ভ্যালুটা কত হলে তবে গিয়ে সেটা কন্টিনিউয়াস হবে। এটা কোথায় দেওয়া রয়েছে? এক্স নট ইকুয়ালস টু 4 এ। আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু 4 এর ভ্যালুটা হবে কি, ধরলাম এক্স ইকুয়ালস টু 4 এ এফ এক্স এর ভ্যালুটা হবে কি, সেই কে এর মানটা আমাকে বার করতে হবে। তো তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, 4 পয়েন্টে লিমিটটাকে বার করি। ঠিক আছে, যেহেতু এখানে এক্স নট ইকুয়ালস টু 4 আগের দিনের অঙ্কগুলোর মতো এক্স নট ইকুয়ালস টু যেহেতু 4 বলছি, তার মানে এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোতেই সেম ভ্যালু দেওয়া রয়েছে। দুটোতেই কিন্তু সেম ভ্যালু পাবো, কারণ এক্স নট ইকুয়ালস টু 4 মানে এক্স গ্রেটার দ্যান 4 অ্যাজ ওয়েল অ্যাজ এক্স লেস দ্যান 4। তাহলে এক্স গ্রেটার দ্যান 4 এও যে মানটা দেওয়া রয়েছে, ফাংশনটা যেভাবে ডিসক্রাইব করা রয়েছে, এক্স লেস দ্যান 4 এও কিন্তু অ্যানালিটিক্যাল ফর্মটা সেমই দেওয়া রয়েছে ফাংশনের। ফলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটটা সেমই বেরোবে, অর্থাৎ লিমিট এখানে এক্সিস্ট করবেই, লিমিট এখানে এক্সিস্ট করবেই। কিন্তু সেই লিমিটের ভ্যালুটা কত হবে সেটা এবার দেখার। লিমিট যেহেতু এখানে এক্সিস্ট করবেই, তাহলে আমরা কি করছি, ডাইরেক্ট লিমিটটাই বের করছি। ঠিক আছে, আর রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু লিমিট এক্সিস্ট করবেই এখানে। এফ এক্স সেটা কত, লিমিট এক্স টেন্স টু 4, এফ এক্স এর মানটা কোনটা, এটাকে নেব। এক্স টেন্স টু 4 মানে এক্স নট ইকুয়ালস টু 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নট ইকুয়ালস টু 4 হয়ে যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4টাকে নেব, এবং দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 4, এর উপরে কত হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। কারণ আমি যদি উপরটাকে একটু ব্রেক করি, ফ্যাক্টরাইজ করি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ে যাচ্ছে না, 16কে আমরা কি লিখতে পারছি, 4 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে সেটাকে কি লিখতে পারবো, এক্স প্লাস 4 এক্স মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 4টা কেটেই যাচ্ছে। যেই ফ্যাক্টরটার জন্য আমাদের নিচে গন্ডগোল হচ্ছিল, নিচে আনডিফাইন হয়ে যেতে পারছিল, সেই ফ্যাক্টরটাই কেটে যাচ্ছে।
তাহলে কেটে গিয়ে শুধুমাত্র কত করে থাকলো, এক্স টেন্স টু 4, এক্স প্লাস 4। এখন যদি এই 4টাকে আমরা এক্স এর মধ্যে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, 4 + 4 হয়ে 8 চলে আসছে, 8 চলে আসছে। আর এখন এফ অফ 4টা কত আছে, এফ অফ 4টা আমি কত ধরেছি, কে ধরেছি। সে মানে হচ্ছে, মনে করি বা ধরি, যা খুশি। তাহলে এখন এফ যদি এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হয়, তাহলে এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হলে আমরা কি লিখতে পারি, লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট এট এক্স টেন্স টু 4 এফ এক্স, তার যা ভ্যালু হবে 4 বিন্দুতে এফ এর অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে সমান হবে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এক্স টেন্স টু 4 এফ এক্স এর ভ্যালু কত, 8, আর এটার ভ্যালু কত, কে। কে আর লিখছি না, কে আর লিখে লাভ নেই। নর্মালি এফ অফ 4 এর ভ্যালু চেয়েছে, তো এফ অফ 4টাই লিখে দিলাম। এফ অফ 4টা যদি, তার মানে যদি 8 হয়, তাহলে কিন্তু এফ অফ 4 যদি 8 হয় তাহলে ফাংশনটা 4 বিন্দুতে সন্তত হবে। এফ অফ 4টা কত হলে সন্তত হবে, 4 মানে 8 হলে সন্তত হবে। তো অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অঙ্কটা। চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের বলেছে, সেটাও সেম রেশনাল ফাংশনের মতো করেই দেওয়া হয়েছে, যে এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হলে এফ অফ 1 3 হবে। আবার বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান যখন এক্স নট ইকুয়ালস টু 1, অপেক্ষকটি আর এর সকল বিন্দুতেই নাকি সন্তত, এরকম বলতে চাইছে। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা আমরা বিচার করব এখানে। কোন বিবৃতিটা সঠিক এবং কোন কোন বিবৃতিটি মিথ্যে সেটা আমাদের বিচার করতে হবে। তো এট ফার্স্ট আমাদের যেটা বলেছে যে এফ এক্স ইকুয়ালস টু, প্রথম 1 নম্বর বিবৃতির ক্ষেত্রে কি বলেছে, এফ এক্সটা কিরকম ভাবে দেওয়া আছে, বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এটা কখন, এটা হচ্ছে এক্স নট ইকুয়ালস টু 1 বিন্দুতে দেবে, কারণ নিচে যেহেতু 1 বসাই এক্স এর জায়গায়, তাহলে 1 - 1 হয়ে নিচে 0 চলে আসবে, তার মানে এক্স নট ইকুয়ালস টু 1 এর জন্য এটা ডিফাইন করা আছে। তাহলে এফ অফ 1 এর ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। আমি ধরলাম এটা কে, যখন এক্সটা ইকুয়ালস টু 1, তাহলে এই কে এর মানটা বার করতে হবে, অর্থাৎ এই কেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি এফ অফ 1। যেমন আগের অঙ্কের কেটা ছিল হচ্ছে এফ অফ 4, সেটাই হচ্ছে এখানে এফ অফ 1। ঠিক আছে, তাহলে একটু লিমিট বার কর। লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এক্স টেন্স টু 1 এফ এক্স, একবারেই লিখে দিতে পারিস তোরা। যদি সন্তত হয় তাহলে কি হবে, এফ 1 এর ভ্যালুটাই এই লিমিটটা হবে। তো যাই হোক, এফ এক্স এর লিমিটটা কত হচ্ছে, লিমিটটা আগের অঙ্কের মতো করে বার করতে হবে ফ্যাক্টরাইজ করে, কিন্তু আগে একটা স্কোয়ার ছিল, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তে ভেঙেছিল, এটা কিন্তু কিউব আছে। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে কিউব, মানে এক্স এস কিউব, আর ওয়ানটাকে আমি লিখতে পারি 1 এর কিউব। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিউবের ফ্যাক্টরাইজেশনের যে ফর্মুলাটা ছিল, কিউবের এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা ছিল, সেটা ছিল হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। তো এই ফর্মুলাটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই তো। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1, আর এক্স কিউব মাইনাস ওয়াই 1 কিউবকে তাহলে কি লিখতে পারবো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1
তার মানে কত হচ্ছে এক্স টেন্স টু ওয়ান। আর এখান থেকে তাহলে যে ফ্যাক্টরটা গন্ডগোল করছিল, যে নিচে জিরো চলে আসছিল, আনডিফাইন হয়ে যাচ্ছিল, সেটাই কেটে যাচ্ছে। কেটে গিয়ে শুধুমাত্র এই ফ্যাক্টরটা পড়ে থাকছে, এক্স ইন্টু ওয়ান রয়েছে। এক্স ইন্টু ওয়ান মানে কত, এক্স। এবার যদি আমরা ওয়ানটাকে এক্স এর জায়গায় বসিয়ে দিই, এক্স গুলোর জায়গায়, তাহলে কি পাচ্ছি? প্রথমটার ক্ষেত্রে ওয়ান স্কোয়ার, তারপর এটা হচ্ছে ওয়ান, তারপর এগেন ওয়ান। ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে তিনটে ওয়ানের যোগফল, তার মানে থ্রি। তার মানে কত আসছে? থ্রি আসছে। তাহলে এখন এক্সটা যদি এফ অপেক্ষকটা যদি এফ যদি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হয়, তাহলে কি হবে? লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। ওয়ান বিন্দুতে যে ফাংশনাল ভ্যালু তার সঙ্গে সমান হবে। এখন এফ এক্স এর লিমিট কত বেরিয়েছে? থ্রি বেরিয়েছে। তাহলে থ্রিটাই হচ্ছে এফ অফ ওয়ান এর মান হলে তবে কি এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে কি হবে? সন্তত হবে। এবার সঠিক অপশন কোনটা? সঠিক অপশনের এখনো কোনো ব্যাপার নেই, কিন্তু এটা হয়েছে সত্য। এই অপশনটা কিন্তু সত্য। ঠিক আছে। এবার বলেছে জি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান, যখন এক্সটা হচ্ছে একের সঙ্গে সমান নয়। এক্সটা একের সঙ্গে সমান না হলে ফাংশনটা দিয়েছে এরকম। তাহলে অপেক্ষকটি আর এর সকল বিন্দুতে সন্তত। আর এর সকল বিন্দুতে সন্তত বলছে, সেটা কি সম্ভব? সেটা কি আদৌ পসিবল? কারণ এক্স ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু মানে ফাংশনটা এরকম ভাবে দিয়েছে, আর এর সকল বিন্দুতে সন্তত হতে গেলে আমাদের কাছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুটাকে সমান হতে হবে। কিন্তু ওয়ান পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালুটা নিই, তাহলে সেই ফাংশন ভ্যালু কি এখানে সমান হবে? আমি যদি ওয়ান বসাই তাহলে কত চলে আসছে? জিরো বাই জিরো ফর্ম চলে আসছে। জি এক্স এর মধ্যে ওয়ান তো প্রথম কথা বসানো যাবেই না। এবং আর এই সকল বিন্দুতে সন্তত কি সন্তত নয় সেটা বোঝার জন্য আমাদের এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে ঠিক কত ভ্যালু হবে জি এক্স এর, সেটা দেওয়া থাকতে হবে। আর এর সকল বিন্দুতে সন্তত কিনা প্রমাণ করার জন্য এক্স ইকুয়াল টু ওয়ানের সন্তত কিনা সেটাও তো দেখতে হবে। আর এক্স ইকুয়াল টু ওয়ানের সন্তত দেখতে গেলে তো আমাকে জি অফ ওয়ানের সঙ্গে লিমিট এক্স টেন্স টু ওয়ান জি এক্স কে সমান হতে হবে। কিন্তু জি অফ ওয়ানের যে ভ্যালুটা সেটা তো আমরা জানিই না এখানে। এখানে তো জি অফ ওয়ানের ভ্যালুটা জানি না। ফলে আমরা কি করে তার সন্ততা বিচার করব? তাহলে 2 নম্বর বিবৃতিটা অসম্পূর্ণ বিবৃতি। সেখানে আমি আর এর সকল বিন্দুতে সন্তত কিনা সেটা আমরা বলতেই পারবো না। সেটাকে আমরা বলতেই পারবো না এখানে। ঠিক আছে, সেটাকে বলতেই যদি হয়, সেটাকে আমরা এরকম বলতে পারি যে আর মাইনাস ওয়ানের সন্তত এত অব্দি বলতে পারবো, কিন্তু ওয়ান পয়েন্টের কন্টিনিউটি আমরা বিচার করতে পারবো না। ওয়ান পয়েন্টে কন্টিনিউটি আমরা জি এক্স এর জন্য বিচারই করতে পারবো না, কারণ জি অফ ওয়ানের বা ওয়ান পয়েন্টে জি এর ভ্যালুটাই দেওয়া নেই। এখানে এক বাদে বাকি জায়গায় ভ্যালু দেওয়া রয়েছে, এক পয়েন্টে ভ্যালুটা দেওয়া নেই। ফলে জি এর কন্টিনিউটি আমরা ওয়ান পয়েন্টে বিচার করতে পারবো না, কিন্তু এক বাদে সমস্ত রিয়েল নাম্বারে বিচার করতে পারবো, যে সমস্ত রিয়েল নাম্বারই সেটা কন্টিনিউয়াস, কিন্তু একে কন্টিনিউয়াস নয়। ফলে 2 নম্বরটা অসম্পূর্ণ, সেখানে আমরা তার সম্পর্কে সত্যতা বা মিথ্যা কিছুই যাচাই করতে পারবো না। তাহলে একমাত্র এখানে সঠিক অপশন হিসেবে যদি আমাকে কারেক্ট করতেই হয়, সেটা হচ্ছে অপশন এ কে কারেক্ট করতে হবে, বিবৃতি ওয়ানটি সত্য। ঠিক আছে, কিন্তু জি সম্পর্কে কোনো আইডিয়া আমরা দিতে পারবো না সেটা সত্য কি মিথ্যা। ফলে নিচের কোনোটাই সত্য আমরা কারেক্ট অপশন হিসেবে নিতে পারবো না। ঠিক আছে, বোঝা গেছে? কারণ আমি আরেকবার রিক্যাপ করছি, কি বললাম এখানে, জিএক্স টা যদি কন্টিনিউটি ইন আর বলছে, তো আর এর সকল বিন্দু সন্তত, আমরা একেও সন্তত হতে হবে। কিন্তু একই সন্তত হতে গেলে তো একে এক পয়েন্টে জিএক্স এর ভ্যালু দরকার, সেটা তো দেওয়া নেই এখানে। এক ছাড়া বাকি জায়গায় দেওয়া রয়েছে। এক পয়েন্টে জিএক্স এর ভ্যালু কত হবে সেটা দেওয়া নেই। ফলে আমরা এক পয়েন্টে কন্টিনিউটি বিচারই করতে পারবো না। আর বিচার যদি না করতে পারি, তার সত্যতা কি করে হবে? ঠিক আছে, যে সম্পর্কে আমরা আইডিয়াই করতে পারছি না সে সত্যি না মিথ্যা সেটা বলা যাবে না তখন। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে একটা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর মধ্যে, যেখানে বলে দিয়েছে দুটো বিবৃতি দিয়েছে, বিবৃতি এ এবং বিবৃতি বি। ফাংশনটা দিয়েছে একটাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এফ এক্স ফাংশনটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব
মাইনাস ওয়ান। ঠিক আছে, মানে দুটোর মিক্সড আপ। প্রথম অঙ্কটাতে এরকম টাইপের যেটা করলাম সেটা এক্স স্কোয়ার দিয়েছিল, পরের অঙ্কটা এক্স কিউব দিয়েছিল, এবং এবং এখানে যেটা দিয়েছে সেটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানও রয়েছে, আবার এক্স কিউব মাইনাস ওয়ানও রয়েছে। তাহলে বিবৃতি প্রথমটা যেটা বলেছে, এ বিবৃতিতে বলেছে যে অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অনির্ণেয় বা ইনডিটারমিনেন্ট। ঠিক আছে, তো এটা কি সত্যি? দেখা যাক। আমরা যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই, এফ অফ ওয়ান যদি বসাই, তাহলে সেটা কি হচ্ছে, সেটা আমাদের কিরকম ফর্ম দিচ্ছে, সেটা চলে আসছে হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান কিউব মাইনাস ওয়ান, মানে জিরো বাই জিরো ফর্ম দিয়ে দিচ্ছে। তার মানে অবশ্যই সেটা অনির্ণেয়। সুতরাং ইফ অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অনির্ণেয়, কারণ সেটা কিরকম ফর্ম দিচ্ছে, ইনডিটারমিনেন্ট ফর্ম দিচ্ছে একটা, জিরো বাই জিরো ফর্ম, যেখানে আমরা লবিটার রুল অ্যাপ্লাই করি, তো ইনডিটারমিনেন্ট ফর্ম দিচ্ছে। ওকে, তার মানে বিবৃতি এটা কিন্তু সত্যি, বিবৃতি এটা কিন্তু সত্য। এবার দেখবো বিবৃতি বিটা সত্য না মিথ্যা, তাহলে আমাদের ধরা পড়ে যাবে উপরে যে চারটে অপশন তার মধ্যে কোনটা সঠিক। তো বিবৃতি বি তে কি বলেছে, বিবৃতি বি তে আবার বলছে যে এফ এফ অফ ওয়ান যদি থ্রি বাই টু হয়, তাহলে অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হওয়ার জন্য কি হতে হবে, তার লিমিটটা, ফাংশনের যে লিমিটটা এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে, অর্থাৎ এক্স টেন্স টু ওয়ান এফ এক্স, এই যে লিমিটটা, সেটা আমাদের এফ অফ ওয়ান এর সঙ্গে সমান হতে হবে, ওয়ান পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তো এই লিমিটটা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে সেটা আগে দেখি। এফ এক্স এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে, তো তার মানে দিস ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরের যে পোর্শনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটাকে আমরা কি লিখতে পারছি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, একবার সবার জন্য ভেঙেই লিখি আর একবার। আর নিচের পোর্শনটাকে আমরা লিখতে পারছি এক্স কিউব, আর ওয়ানকে আমরা ওয়ান কিউব করেও আবার লিখতে পারি। ওয়ানকে যেমন ওয়ান স্কোয়ার লিখতে পারি, ওয়ান কিউবও লিখতে পারি, ওয়ান টু দি পাওয়ার হাজারও লিখতে পারি, যা খুশি লিখতে পারি। তারপর লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আর পরের ফ্যাক্টর, নিচের ফ্যাক্টরটা কি হবে, না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তার মানে এবার যদি সেটাকে সিম্পলিফাই করি আমরা, তো এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টরটা তো কেটেই যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান, লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে থাকলো এক্স প্লাস ওয়ান এবং নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এই ওয়ান গুলোই যদি আমি এক্স এর জায়গায় বসিয়ে দিই, এক্স গুলোর জায়গায়, তাহলে কি আসছে, ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার ওয়ান প্লাস ওয়ান মানে কত, দুই, আর নিচে কত হচ্ছে, নিচে তিনটেই ওয়ান হচ্ছে, তখন দুই বাই তিন, দুই বাই তিন হচ্ছে। তাহলে এখন এই অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হলেই লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স, লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স সমানই এফ অফ ওয়ান হতে হবে, ফাংশন ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সমান হতে হবে, এট এক্স ইকুয়ালস টু ওয়ান। তো প্রথম লিমিটটা কত বেরিয়েছে, দুই বাই তিন। তাহলে এফ অফ ওয়ানটা যদি দুই বাই তিন হয়, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্তত হবে। এফ অফ ওয়ানটা যদি দুই বাই তিন হয়, তবে গিয়ে ফাংশনটা এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে সন্তত হবে। কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেনে দিয়েছে কিন্তু তিন বাই দুই, কোয়েশ্চেনে কত দিয়েছে, এখানে দুই বাই তিন হওয়া দরকার ছিল, কিন্তু এফ অফ ওয়ান এর মান বলছে তিন বাই দুই, তার মানে এটা ভুল দিয়েছে, এটা সঠিক নয়, এটা আমার একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে।
তার মানে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? যেখানে বিবৃতি এটা সত্য, বিবৃতি বিটা মিথ্যা লেখা আছে, সেটাই সঠিক হবে। সেরকম অপশন আছে এখানে? অবশ্যই আছে। অপশন সি তে বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কাছে এখানকার কারেক্ট অপশন। বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা, এটাই হচ্ছে তার মানে এখানকার আমাদের কারেক্ট অপশন। বোঝা গেছে? ব্যাস, চলে আসি তাহলে নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এরকমই, কিন্তু অ্যাজারশন রিজনিং জাতীয় কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কিন্তু অ্যাজারশন রিজনিং জাতীয় কোয়েশ্চেন। কি বলেছে সেখানে? অর্থাৎ একটা কারণ থাকবে, একটা বিবৃতি, আর একটা বিবৃতি হবে তার ফলাফল, কিংবা সেটা নাও হতে পারে। কি হবে সেটা ডিপেন্ড করছে বিবৃতিগুলো কিরকম ভাবে দেওয়া রয়েছে। তো এই বিবৃতিতে বলেছে, এই যে এই বিবৃতিতে বলেছে এফ এক্স ইকুয়ালস টু 1/x log 1 plus 3x মাইনাস 1 plus 2x, মাইনাস কত? মাইনাস 1 plus 2x মাইনাস log 1 plus 2x। তাহলে অপেক্ষকটি x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হলে f0 এর মান হবে 1, সেটা দেখাতে বলছে। তো তার জন্য আমরা কি করব? তার জন্য লিমিট বার করব, লিমিট x টেন্স টু 0, fx বের করতে হবে। তার মানে লিমিট x টেন্স টু 0 1/x, এই লিমিটটা পুরো নিতে হবে ফাংশনের, log 1 plus 3x মাইনাস log 1 plus 2x। তাহলে this equals to limit x tends to 0, আমরা এটাকে কি লিখতে পারছি? log 1 plus 3x divided by x minus limit x tends to 0। পুরো যদি সেপারেট করে নিয়ে 1/x টা প্রথমটার সঙ্গে থাকবে, সেকেন্ডেরটার সঙ্গেও থাকবে। তো log 1 plus 2x ডিভাইডেড বাই x। তো এখন আমি যদি জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাহলে এই পুরো জিনিসটাই আবার চলে আসবে। শুধুমাত্র সংখ্যাগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করছি দেখ, এই পুরো জায়গাটাই আবার চলে আসবে আমাদের। ঠিক আছে, অবিকল এটাই চলে আসবে, শুধুমাত্র আমাদের সাজিয়ে নিতে হবে। সাজাবো কি করে? যেমন এখানে 3x আছে, মানে আমার নিচেও 3xই দরকার। তো তার জন্য 3 যেহেতু ছিল না, তো এখানে একটা 3 গুণ করতে হবে। আবার এখানে যেহেতু 3x দিয়ে পুরো ফর্মটা এসছে, তাহলে এখানে 3x টেন্স টু 0 লিখতে হবে। আর x টেন্স টু 0 হলে 3x টেন্স টু 0 তো হবেই, বা 300x টেন্স টু 0 হবে, যা খুশি 0 হবে। একইভাবে এখানে 2x আছে, তাহলে আমার এখানে x এর পরিবর্তে 2x দরকার, তাই তো? তার মানে এখানে একটা 2 দরকার, কিন্তু সেই 2টাকে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। আর যেহেতু পুরো জিনিসটা আমরা, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 log 1 plus x by x। এখন যেহেতু এক্স টেন্স টু 0 যখন, তখন হচ্ছে 1 plus x by x, তাহলে 1 plus 2x by 2x করার সময় অবশ্যই 2x টেন্স টু 0 লিখতে হবে। এক্ষেত্রে অবশ্যই 3x টেন্স টু 0 লিখতে হবে, তাই তো? তো যাই হোক, আমরা এবার যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি আসছে? এই লিমিটটা কত হয়? এই লিমিটটার ভ্যালু হয় 1। কত হয়? 1। তাহলে 3। আর এই লিমিটটা কত হচ্ছে? এই লিমিটটা হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 1। তার মানে হয়ে গেল 3 মাইনাস 2, দ্যাট ইজ 1। তার মানে 1ই লেখা আছে এখানে, এফ জিরোর ভ্যালুটা 1 হতে হবে। তো অবভিয়াসলি এফ জিরোর ভ্যালু 1 হতে হবে যদি এফটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তাহলে এফ অপেক্ষকটি, এফ যদি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এফ যদি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হয়, তাহলে আমরা কি বলতে পারবো? না, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়ালস টু এফ অফ 0 হতে হবে। এক্স টেন্স টু 0 এফ এক্স এর মান কত বেরোলো? 1 বেরোলো, তাহলে এফ অফ 0টা 1ই হতে হবে।
তাহলে প্রথম বিবৃতি ঠিক আছে, সত্য। প্রথম বিবৃতিটা হচ্ছে সত্য। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিবৃতি ওয়ানটা তো সত্যি, কিন্তু বিবৃতি টুটাকেই সত্যি, অবশ্যই সেটাও সত্যি। বিকজ আমরা তো এই ফর্মুলাটাই ডাইরেক্টলি এখানে ইউজ করলাম, ভেঙে করে দেখালাম। কিন্তু সেটাকে যদি আমরা জেনারেল ভাবে বলি, তাহলে সেটাও সত্যিই দাঁড়াচ্ছে। কারণ আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস আলফা এক্স ডিভাইডেড বাই এক্সটা করি, তাহলে এটাকে লিমিট বার করতে গেলে আমরা কি করব, এখানে একটা আলফা নেব, ফলে সেটাকে অ্যাডজাস্ট করতে এখানে একটা আলফা গুণ হবে, এবং এটাকে আমাদের আলফা লিখতে হবে। কারণ এক্স টেন্স টু জিরো মানেই, এক্স টেন্স টু জিরো হলে আমরা সেটাকে বলতেই পারি আলফা এক্স টেন্স টু আলফা ইন্টু জিরো, তার মানে আলটিমেটলি আলফা এক্স টেন্স টু জিরোই হলো। তো এক্স টেন্স টু জিরোকে আমরা অবশ্যই আলফা এক্স টেন্স টু জিরোর সঙ্গে ইকুইভ্যালেন্ট করে লিখতে পারি। কেন লিখলাম? কারণ আমাদের ফর্মুলাটাই এরকম, যে লিমিট জেড টেন্স টু জিরো হলে লগ ওয়ান প্লাস জেড বাই জেড। তাহলে লগ ওয়ান প্লাস আলফা এক্স বাই আলফা এক্স যখন হচ্ছে, তখন আলফা এক্স টেন্স টু জিরো লিখতে হবে। তবে স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলাটা ডাইরেক্টলি অ্যাপ্লাই হবে সেখানে। তাহলে এটা হয়ে গেল আলফা। আর এই যে লিমিটটা, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু ওয়ান হয়ে যাবে, কারণ এটা হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস জেড বাই জেড, তার মানে আলফাই আসছে। তার মানে এটা অবশ্যই আলফা, তাহলে এটাও সত্য, এই স্টেটমেন্টটা সত্য। তাহলে দুটো স্টেটমেন্টই সত্যি। এবং অবশ্যই প্রথমটার লিমিট বার করতে কিন্তু সেকেন্ডটা কাজে লেগেছে। এই যে এই জায়গাগুলো তো আলটিমেটলি এই লিমিটটা দিয়েই করেছি, এই জায়গাটা তো আমরা আলটিমেটলি এই লিমিটটা দিয়েই করেছি, তার মানে প্রথম অঙ্কটা করতে সেকেন্ডটা কাজে লেগেছে। মানে কাজে লাগছে, মানে সেটা অবশ্যই তার একটা কারণ। ঠিক আছে, তো বিবৃতি ওয়ান হচ্ছে সঠিক, বিবৃতি টু ও সঠিক, এবং বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক কারণ অবভিয়াসলি এটাই। কারণ বিবৃতি ওয়ানটা আমাদের করতে বিবৃতি টুটা লাগলোই, ডাইরেক্টলি তার ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, ফলে সে একটা অ্যাজ এ কারণ হিসেবে ইউজ হয়েছে বলেই তো সেটাকে আমরা অ্যাপ্লাই করলাম, সেখানে করে তার অ্যান্সারটা বার করলাম। ঠিক আছে, এই যে ওয়ানটা বেরোলো, সেই ওয়ানটা যে বেরোলো, সেই ওয়ানটা বের করতে কিন্তু অবশ্যই এই ফর্মুলাটা কাজে লেগেছে। ফলে অবশ্যই এটা হচ্ছে প্রথমটার কারণ, এবং অবভিয়াসলি সঠিক কারণ। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম অপশনটাই কারেক্ট অপশন। ব্যাস, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেনটা একটা কেস বেসড কোয়েশ্চেন, সেখানে একটা ফাংশন ডিফাইন করে সেখান থেকে তিনটে কোয়েশ্চেন করতে বলেছে। কি সেই কোয়েশ্চেন দেখা যাক। ফাংশনটা দিয়েছে ওই রকম, আমাদের বলছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হওয়ার জন্য এক্স এর মানটা কত হবে। তাহলে লিমিট, তাহলে এর মানটা কি কত হবে? আমাকে প্রথমে আর এইচ এল এল এইচ এল বার করতে হবে। আর এইচ এল সেটা কত হচ্ছে? আর এইচ এল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে জিরোর ডান দিক। আর জিরোর ডান দিক বলতে কোনটাকে নেব? জিরোর ডান দিক বলতে আমরা এই নিচের পোর্শনটাকে নেব। এই পোর্শনটা হচ্ছে জিরোর ডান দিকের পোর্শন, অর্থাৎ এক্স প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু কে নিতে হবে, যখন এক্সটা যখন জিরো প্লাসে রয়েছে, অর্থাৎ জিরোর থেকে বড়, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের সময়। ঠিক আছে, তো এইটার এবার লিমিট আমাদের বার করতে হবে। এই পুরো জিনিসটার এবার লিমিট বার করতে হবে, কি করে সেই লিমিটটা আমাদের বেরোবে? তো সেটাকে আমরা করতে গেলে এরকম করতেই পারি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, উপরের ভিতরের পোর্শন থেকে একটা এক্স কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, তো এক্সটা কমন নিলে পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার হাফ হয়ে বেরোবে। এক্সটা যখন বাইরে কমন যাবে, যেহেতু ওভারঅল পাওয়ারটা হাফ রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হয়ে বেরোবে। বেরিয়ে ভিতরে কত থাকবে? ওয়ান প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আমার চলে যাবে কমন, কমন গিয়ে ভিতরে কি পড়ে থাকছে? ওয়ান প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি থাকছে, এবং সেই সাথে থাকছে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স। কারণ তাহলে দেখ, হাফ আর এখানে ওয়ান যোগ করলে থ্রি বাই টু পাওয়ারটা চলে আসছে। এক্স টু দি পাওয়ার হাফ জিনিসটা এখান থেকে কেটে যাচ্ছে। কেটে গিয়ে যেটুকুনি পড়ে থাকলো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস
1 plus bx whole to the power half minus 1 divided by bx ডিভাইডেড বাই কত আসছে, bx আসছে। ঠিক আছে, ব্যাস তাহলে আমরা এবার এখান থেকে কি লিখতে পারছি দেখ। তাহলে এটা যদি আমরা ফর্মুলায় ফেলতে পারি ডাইরেক্ট, অথবা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে কিন্তু 0/0 ফর্ম চলে আসছে। এখানে কিন্তু আলটিমেটলি 0/0 ফর্ম চলে আসছে। আমরা এটাকে চাইলে লপিটাল রুল অ্যাপ্লাই করতেই পারি। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন দেখা যাক কি করলে সুবিধা হয় এটাকে। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আমি লপিটাল রুল না করে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলায় যাচ্ছি। তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস bx হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এই যে ওয়ানটাকে আমি যা খুশি পাওয়ার লিখতে পারি, এটাকে ওয়ানটাকে হাফ পাওয়ার দিতে পারি এখানে। আর ওয়ানটাকে যদি হাফ পাওয়ার দিই তাহলে নিচে কি রয়েছে, নিচে আছে হচ্ছে bx, সেটাকে আমরা লিখছি 1 প্লাস bx মাইনাস 1, 1 প্লাস bx মাইনাস 1। তাহলে আমি যদি এখানে z ধরে জিনিসটাকে এগোই, তাহলে z ধরলে কত হচ্ছে, যে 1 প্লাস bx কে যদি z ধরা হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x টেন্স টু 0 প্লাস, x টেন্স টু 0 প্লাস মানে bx টেন্স টু কত, সেটাও 0 প্লাস হবে b ইন্টু 0, তার মানে 0 প্লাসই হলো। তাহলে 1 প্লাস bx কত হচ্ছে, সেটা 1 প্লাস 0, তার মানে 1 হয়ে যাচ্ছে। আর সেটাই হচ্ছে z, তাহলে z টেন্স টু আলটিমেটলি 1 প্লাস দাঁড়াচ্ছে। তাহলে z টেন্স টু কত, লিমিট z টেন্স টু 1 প্লাস, আর এটা হয়ে যাচ্ছে z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই z মাইনাস 1। তাহলে ফর্মুলাটা কি, এখন ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ফর্মুলা। তাহলে এখানে কত হবে, হাফ ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে আলটিমেটলি হাফই হচ্ছে, কারণ 1 এর পরে যাই দেবো সেটা 1 দাঁড়াবে, তার মানে হাফ আসছে। এটা কার মানটা হাফ এলো, এটা এলো হচ্ছে আর এইচ এল এর মানটা হাফ আসছে, আর এইচ এল এর যে ভ্যালুটা সেটা আসছে হাফ। ওকে, এবং তার জন্য বি এর মান নিচের কোন সেটটির অন্তর্গত, বিটা কিন্তু কত দাঁড়াচ্ছে, 1/2 দাঁড়াচ্ছে। বিটা 1/2 না, মোট কথা আমাদের টোটাল যে ভ্যালুটা, রাইট হ্যান্ড লিমিটটা, সেটাই হচ্ছে 1/2। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে সি এর মান কোনটা হবে, সি এর মান কত হবে, আর এর মানটা কত হবে। তাহলে এখানে আমরা যেটা দেখছি যে আরএইচএল এর যে ভ্যালুটা, সেটা ওভারঅল এমনিতেই বেড়েই যাচ্ছে। ঠিক আছে, আরএইচএল এর ভ্যালু বার করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র যদি বিটা নন জিরো হয় তাহলে ফাংশনটা ডিফাইন থাকবে। ঠিক আছে, বিটা যদি নন জিরো হয় তাহলে ফাংশনটা জিরো থাকবে, কারণ বিটা যেহেতু নিচে রয়েছে, তার মানে বিটা জিরো হলে চলবে না, বিটা অবশ্যই কিন্তু নট ইকুয়ালস টু জিরো হতে হবে। তার মানে বি বিলংস টু অবশ্যই কোথায় থাকবে, আর মাইনাস জিরোতে থাকবে। যে কোনো রিয়েল নাম্বারই হতে পারে, কারণ সমস্ত ক্ষেত্রে আমরা ভ্যালুটা পেয়েছি হাফ। শুধুমাত্র জিরোটাকে বাদ দিয়েছি, বিকজ বিটা যেহেতু নিচে রয়েছে এবং বিটার ভ্যালু জিরো হলে সেটা পুরো ফাংশনের জায়গাটা আনডিফাইন হয়ে যাবে। তাহলে আমাদের যেটা করতে হবে, বি এর ভ্যালুটাকে আর মাইনাস জিরোতে নিতে হবে, আর কোথাও নয়। ঠিক আছে, আর মাইনাস জিরো বলতে আর পজিটিভও রয়েছে, আর নেগেটিভও রয়েছে, আরেও রয়েছে, শুধুমাত্র জিরো বাদে সমস্ত রিয়েল নাম্বার নিয়ে নেওয়া যেতে পারে। ঠিক আছে, বাকি সমস্ত ভ্যালুতেই কিন্তু ফাংশনটা ডিফাইন্ড বি এর। এবার রয়েছে হচ্ছে উপরের যে এ এর মানটা এবং সি এর মানটা কি করে বার করবো। তো এর মানটা বার করার ক্ষেত্রে আমরা এখন কি করবো, এলএইচএলটা আগে বার করবো।
এট ফার্স্ট এলএইচএল বের করতে হবে। তাহলে এগেন এলএইচএল মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে এলএইচএল করার সময় উপরের ফাংশনটা নিতে হবে সাইন এ মাইনাস মানে এ প্লাস ওয়ান এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। এটাকে ডিফারেন্সিয়েট কর, এটাকে আমরা লপিটাল রুলেই করে দিচ্ছি একবারে 0/0, অথবা এমনি নর্মালি করা যেতে পারে, একই ব্যাপার, যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এ প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে আমার কত দরকার, একটা এ প্লাস ওয়ান দরকার, তাহলে এটাকেও একটা এ প্লাস ওয়ান গুণ লিখতে হবে, এবং সেটাকে এখানে একটা এ প্লাস ওয়ান অ্যাডজাস্ট করতে হবে নিচে যে লিখলাম সেটাকে, সেটার জন্য প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স। এখন এই লিমিটটার ভ্যালু কত, ওয়ান, এই পুরো লিমিটটার ভ্যালু কত, ওয়ান, তাহলে আসছে কত, এ প্লাস ওয়ান, মানে ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে এ প্লাস টু আসছে, এটা কত আসছে, এ প্লাস টু। তো এখন এফ যদি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, অবশ্যই এলএইচএল এবং আরএইচএল কে সমান হতে হবে। তাহলে এলএইচএল টা কত, এ প্লাস টু, আরএইচএল কত, হাফ, আরএইচএল কত, হাফ, এলএইচএল কত, এ প্লাস টু। তাহলে সেখান থেকে এ এর মানটা কত, হাফ মাইনাস টু, এবং সেটাকে এলসিএম টেলসিএম করে যোগ বিয়োগ করলে কত হবে, হাফ মাইনাস টু মানে -3/2, -3/2, ঠিক আছে। তাহলে কোন অপশনটা সঠিক এর জন্য, -3/2, অর্থাৎ ডি অপশনটা সঠিক হবে। হয়েছে, এবার চলে আসছে সি এর মানটা, সি এর মানটা কোথায় রয়েছে, সিটা জাস্ট রয়েছে আমাদের কাছে এক্স ইকুয়াল টু জিরোতে, সিটা রয়েছে, তাহলে সেম ব্যাপার, এটা যদি সন্তত হয় তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, সেখানে এফ অফ জিরোর ভ্যালুটাও সমান হতে হবে। এখন এল এইচ এল যাই হোক না কেন সেটা এ প্লাস টু, আর এইচ এল হচ্ছে হাফ, আর এফ অফ জিরো মানে আমাদের কাছে সি, তাহলে সি এর ভ্যালুটা কত নিতে হবে, হাফই নিতে হবে, তাই তো। তাহলে সি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে হাফ, তার মানে সি এর ভ্যালুর দিক থেকে কোন অপশনটা সঠিক, সি এর ভ্যালুতে তাহলে কোন অপশনটা সঠিক, তাহলে আমরা এটা পাবো হচ্ছে হাফ, মানে এই প্রথম ক্ষেত্রে অপশন হচ্ছে -3/2, তারপর একটা হচ্ছে r-0, এবং তারপর একটা হচ্ছে হাফ। আজকের ক্লাসে এতটাই থাক। আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা মূলত আগের দিন যে প্রবলেমগুলো কন্টিনিউ করেছিলাম, শুরু করেছিলাম, সেই প্রবলেমগুলোকেই আজকে আরো কন্টিনিউ করলাম, আরো যা যা প্রবলেম আমাদের বইতে ছিল সেগুলো কিন্তু করে নিলাম, এবং প্রথমে একদম কন্টিনিউটি ডেফিনেশনটাকে আরেকবার রিক্যাপ করিয়েছি। তো মেইন ক্লাস কিন্তু প্রথম ক্লাসটা ছিল, সেই ক্লাসটা কিন্তু জানলে বুঝলে এই অঙ্কগুলো কিন্তু অনেক সোজা লাগবে, বা সোজা লাগতো আজকের ক্লাসের, ঠিক আছে। তাই যারা এখনো পর্যন্ত দেখোনি প্রথম ক্লাসটা, তারা আজই দেখে নাও, কারণ সেই ক্লাসটা একদমই মিস করার মতো নয়, প্রত্যেকটা জিনিস কনসেপচুয়াল আমি বুঝিয়েছিলাম, প্রত্যেকটা কম্প্যাক্ট হয়েছে তোমাদের করানো আছে, প্রত্যেকটা এমসিকিউ এর প্রত্যেকটা অপশন নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে সেখানে, ঠিক আছে। তো সেই ক্লাসটা যেমন ইম্পর্টেন্ট, আবার এর পরের যে ক্লাসটা আসতে চলেছে সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা ডিসকন্টিনিউটি নিয়ে মূলত আলোচনা করব। প্রথম ক্লাসে যেমন আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করেছিলাম,
এখন কিন্তু পরবর্তী ক্লাসে ডিসকন্টিনিউটি রিলেটেড ক্লাস আমরা করাবো, সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সেখানে ডিসকন্টিনিউটি পয়েন্ট বের করব, ডিসকন্টিনিউটি টাইপ বের করব, সমস্ত কিছু। তো সেই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ক্ষেত্রে বোর্ড বা কম্পিটিটিভ এক্সামে কন্টিনিউটি থেকেও ডিসকন্টিনিউটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? কারণ একটা ভালো জিনিস একরকমই হতে পারে, কিন্তু একটা খারাপ জিনিস যেটা, যেখানে ডিসকন্টিনিউটি হচ্ছে সেখানে কিন্তু অনেক রকম ভাবে অনেকভাবে ডিসকন্টিনিউটি চলে আসতে পারে। ঠিক আছে? যেমন একটা সোজা রাস্তা, সেই রাস্তা যদি কন্টিনিউয়াস হয় তোমার কিন্তু দেখতে একই রকম লাগবে, কিন্তু যখন ডিসকন্টিনিউয়াস আসবে সেখানে ব্রেকিং থাকতে পারে, কোথাও কোথাও গর্ত থাকতে পারে, কোথাও জল জমা থাকতে পারে, অনেক কিছু ভাবে তোমার সেটা জিনিসটা খারাপ থাকতে পারে। কিন্তু যখন কন্টিনিউটি থাকবে, যখন সুন্দর থাকবে, তখন কিন্তু একই রকম সেটা দেখতে লাগবে। তো সেই জন্য আমি বলছি যে ডিসকন্টিনিউটির জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই নেক্সট ক্লাসটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, মন দিয়ে ক্লাসটা করতে হবে, এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কম্প্যাক্ট, কনসেপচুয়াল এবং স্ট্রংলি কনসেপ্ট যুক্ত ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। এবং ভিডিওটা একদম ভালো করে তোমরা মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, না দেখে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, এবং পরের দিনের জন্য কিন্তু তাহলে নিজেদের প্রিপেয়ার রাখতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য ভিডিওটা তোমরা অবশ্যই না দেখে প্র্যাকটিস করো অঙ্কগুলোকে, এবং এই টাইপের আরো কিছু কোয়েশ্চেন পেলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। ঠিক আছে? এবং যদি কিছু আটকায় সেই কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে ক্লাস 12 এর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কিন্তু তোমরা সেখানে নিজেদের প্রবলেম বা কোনো ডাউট থাকলে পাঠাতে পারো। ঠিক আছে? তাহলে চলো আজকের মতো এতটাই থাক। টাটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।